সাপ আমাদের অতি পরিচিত একটি প্রাণী, তবে এই প্রাণীটি নিয়ে মানুষের ভয়ভীতির শেষ নেই। সাপের সাথে যেন মানুষের চিরকালের শত্রুতা। সাম্প্রতিক সময়ে রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপ নিয়ে দেশে বেশ আলোচনা চলছে। সঠিক জ্ঞানের অভাবে দেখার সাথে সাথেই চন্দ্রবোরা সহ অন্যান্য প্রজাতির সাপ হত্যা করার কারণে এরা বিপন্ন হয়ে যাচ্ছে। এ বিষয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা জনাব ইনাম আল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফিরোজজামান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মনিরুল হাসান খান। ডক্টর মনিরুল খান বহু বছর শিক্ষকতা করছেন এবং বন্যপ্রাণী নিয়ে অনেক কাজ করেছেন। আমাদের সাম্প্রতিককালে সাপ নিয়ে বেশ একটা আতঙ্ক তৈরি হয়েছে। বাংলাদেশে সাপের প্রজাতিগুলোর মধ্যে বিষধর ও অবিষধর সাপের সংখ্যা কেমন, এদের আলাদা করে চেনার উপায় কি? জি, ধন্যবাদ আপনাকে। সাপ সম্পর্কে মানুষের কৌতূহল ভয় দুটোই আছে, ভয়ই হয়তো বেশি। তো যাই হোক, আমাদের দেশে যেহেতু উষ্ণতা আর্দ্রতা বেশি এবং বন জঙ্গল আছে, বহুবিধ আবাসস্থল আছে সাপের জন্য, এখানে সাপের বৈচিত্র্য অনেক বেশি। প্রজাতিগতভাবে যদি বলি তাহলে 100-র বেশি প্রজাতির সাপ বাংলাদেশে এ যাবৎ পাওয়া গিয়েছে। এর মধ্যে কম বেশি 30% বিষধর। সাধারণ মানুষের জন্য বিষধর এবং অবিষধর সাপ আলাদা করে চেনা একটু কঠিন, তবে কিছু কিছু বৈশিষ্ট্য দেখে এদের আলাদা করে চেনা যায়। যেমন সব সামুদ্রিক সাপই বিষধর। সামুদ্রিক সাপের লেজটা চ্যাপ্টা হয়ে থাকে, যেহেতু এরা সবসময়ই বলতে গেলে পানিতেই থাকে। কিন্তু ভালো দিক হচ্ছে এরা শান্ত স্বভাবের। সামুদ্রিক সাপ সাধারণত মানুষকে দংশন করে না, অনেক সময় জালে আসে, সেটি ফেলতে গিয়ে হাত দিয়ে ধরে, তো সেটি যদি অসতর্কতাবশত ধরে তাহলে মানুষকে দংশন করতে পারে। তাছাড়া এই সব সাপ মানুষকে দংশন করে না। আর আমাদের অন্য যে সাপগুলো আছে এর মধ্যে যে সাপগুলোর পেটের আইস ছোট ছোট যদি দেখা যায়, এরকম জীবিত অবস্থায় দেখা যায় না, মৃত অবস্থায় যদি দেখা যায় যে পেটের আইস ছোট ছোট, তাহলে নিশ্চিত করে বলা যায় যে সেটি নির্বিষ। আর যদি পেটের আইস চওড়া থাকে, অনেকটা রিংয়ের মতো থাকে, তাহলে সেটি বিষধরও হতে পারে, নির্বিষও হতে পারে। এরপর দেখতে হবে অন্যান্য বৈশিষ্ট্য, যেমন মাথার উপরের যে আইসগুলো সেইগুলো যদি ছোট ছোট থাকে তাহলে সেটি সাধারণত ভাইপার গোত্রের সাপ হয়ে থাকে, সেটি বিষধর। আর মাথার উপরের আইসগুলো যদি বড় বড় হয়ে থাকে সেটি বিষধরও হতে পারে, নির্বিষও হতে পারে। যে সাপগুলো ফনা তোলে, যেমন আমরা জানি গোখরা সাপ ফনা তোলে, এইগুলো সাধারণত বিষধর হিসেবে আমরা ধরে নিই। যে সাপগুলো সাধারণত 20 দাঁত থাকে, সেইগুলো দাঁতগুলো একটু বড় থাকে, সিরিঞ্জের যে সূচ থাকে ভেতর দিয়ে একটা নালি থাকে যার মধ্যে দিয়ে বিষটা আসে, তাদের ক্ষেত্রেও কিন্তু বিষধর হওয়ার সম্ভাবনাটি বেশি। এবং যখন মানুষকে সাপে কাটে সেই চিহ্ন দেখেও কিছুটা ধারণা করা যায়। যেমন বিষধর হলে দুটো দাঁত, যে 20 দাঁত, সেই দাঁত দুটো বেশ বড় গর্ত থাকবে, সাথে হয়তো ছোট দাঁতগুলোর কিছু দাগ থাকবে। আর নির্বিষ হলে কিন্তু সেই ধরনের হবে না, বেশ কয়েকটি দাঁতের চিহ্ন থাকবে। কিন্তু এই চিহ্ন দেখে বা যে সাপে কেটেছে সেটিকে দেখে হাসপাতালে যাওয়া না যাওয়ার সিদ্ধান্তটা নেওয়া ঠিক হবে না, কারণ মানুষের জন্য এগুলো চেনা কঠিন। সুতরাং সাপে কাটলে ব্যবস্থা নিতে হবে, চিকিৎসা সেটা তো ব্যবস্থা নিতে হবে, মানে সেটা বিষধর হোক অবিষধর হোক, কারণ অবিষধর হলেও তো সে নিশ্চিত করে চিনতে পারবে না, যার ফলে ঝুঁকিটা নেওয়া যাবে না। ঝুঁকি নেওয়া যাবে না, রাইট। আবার ফিরে আসবো আপনার কাছে, ডক্টর ফিরোজজামান। সম্প্রতি চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার সাপ নিয়ে দেশে ব্যাপক আলোচনা এবং আতঙ্ক ছড়িয়েছে। এ বিষয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু বলবেন। ভালো প্রশ্ন করেছেন। আসলে ইদানিং আমরা দেখছি এই ধরনের একটা আতঙ্ক, একটা সাপ নিয়ে, একটা প্রজাতির সাপ নিয়ে। বাংলাদেশে কিন্তু বিষধর সাপ আরও বেশ কয়েকটা প্রজাতি আছে যেগুলো আরও বেশি দেখা যায়। এই রাসেল ভাইপার চাইতেও অনেক বেশি দৃশ্যমান হয় মানুষের কাছে, এবং তাদের ডিস্ট্রিবিউশনটাও কিন্তু অনেক জায়গায়, কিন্তু রাসেল ভাইপারটা কম। কিন্তু কেন এত আতঙ্ক ছড়ালো সেটা আসলে আমাদেরও প্রশ্ন। ইদানিংকালে দেখা যাচ্ছে যে বিশেষ করে এবছরে আমরা দেখলাম যেটা, যে এটা ব্যাপকভাবে মিডিয়াতে ছড়াইলো এবং বিশেষ করে অনলাইন পত্রিকাগুলোতে এমনভাবে ছড়িয়ে গেল যে কোনো এক জায়গায় দংশন করলে ওই একই ছবি, একই সংবাদ সব জায়গায় ছড়িয়ে পড়লো, এবং এটা এমনভাবে ভাইরাল হয়ে গেল
যে কয়েকদিনের মধ্যেই মানুষের মধ্যে ব্যাপক মনে হচ্ছে যে ঘর থেকে বের হলেই মনে হয় রাসেল ভাইপার দেখা যাবে, এরকম একটা আতঙ্ক। তো এই ধরনের আতঙ্ক আমার মনে হয় হওয়ার কারণ হলো একটাই, যে এটা মিডিয়ার একটা প্রচার, যত বেশি প্রচার হয় সংবাদে তত বেশি যেভাবে প্রচার হয়েছে সেভাবে আসলে আতঙ্ক সেভাবে ছড়ায়। আতঙ্ক সেভাবেই ছড়ায়, এবং যেভাবে আতঙ্ক ছড়িয়েছে সেভাবে আসলে এত বেশি হয়নি বলে আমি মনে করি। কারণ ওই সব জায়গায় আমরা যাই, গবেষণা করি, এবং দীর্ঘদিনের আমাদের কিন্তু কাজ আছে পদ্মা নদীর 2 সাইডে। সেই জায়গাগুলোতে গেলেই কিন্তু আমরা পাই না। আমি 5 বছর কাজ করেও আমি 2 বার মাত্র সাক্ষাৎ হয়েছিল আমার। তো সুতরাং কোনো একটা জায়গায় বাইট করলেই কিন্তু বেশি এটাই ভাইরাল হয়ে গেছে, যেটা হওয়া ঠিক হয়নি আর কি। এখন এই যে রাসেল ভাইপার নিয়ে এত কথা, এত বিষয়, অন্য সাপের কথা যেটা বললেন, অন্য বিষধর সাপও তো আছে, কিন্তু একটি সাপকে নিয়ে এত ধরনের কথা উঠলো কেন? মানে এই সাপটি কি আগে কম ছিল এমন কিছু? এই সাপটি আসলে এক সময় তো কম ছিল, সেটা বেশ আগে, যেমন রাজশাহীর দিকেই শুধু দেখা যেত, অন্য জায়গায় খুবই কম ছিল। মানে কালীভদ্রে হয়তো বা কোনো জায়গায় দেখা যেত। গত 5-7 বছরে আমরা যে চিন্তা করি সংখ্যা বেড়েছে, কিন্তু অত বাড়ে নাই। যেভাবে সংবাদ ছড়িয়েছে সেভাবে কিন্তু আসলে বেড়েছে বলে আমার কাছে মনে হয় না। যদি ওইভাবে বাড়তো তাহলে প্রতিনিয়তই কিন্তু আমরা এই রাসেল ভাইপারের কামড়ের খবর পেতাম। এখন কিন্তু পাচ্ছি না কেন? ওই কয়েকদিনে কিন্তু পেয়েছি, আর কিন্তু পাই নাই। যত মানুষকে দংশন করে রাসেল ভাইপার, তার চেয়েও অনেক অনেক বেশি দংশন করে হলো গোখরা সাপ। তো সেই গোখরা সাপ কিন্তু এখন দংশন করছে অনেক জায়গায়, কিন্তু সেগুলো কিন্তু ভাইরাল হচ্ছে না, সেগুলো নিয়ে কথা হচ্ছে না। সেটা আরেকটি কথা যে এই রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সাপ, এরা তো বাচ্চা প্রসব করে, ডিম তো পারে না, তাই না? না, এরা হলো কি আসলে ওভিভিপ্যারাস। এদের ফার্টিলাইজেশনটা ইন্টারনাল হয়। ওদের ডিমগুলো ওরা পেটের মধ্যে একটা জায়গা থাকে, ওখানেই থাকে, ডিমগুলো ওখানেই থাকে। এই যে থাকাটা, এটা কিন্তু একটা ইভলিউশনারি একটা হিস্ট্রি আছে এদের বেঁচে থাকার, যে সার্ভাইভ করার। এরা মনে করে যে এটা একটা আমাদের অপত্য স্নেহ, কারণ ডিম ছেড়ে দিলে তো অন্য করে খেয়ে ফেলতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, এবং সেখান থেকে বাচ্চা ফুটে বের হয়। তো বাচ্চা যখন ওইখানে ভিতর থেকে বের হয়, তখন মানুষ মনে করে কি, মনে হয় বাচ্চাই প্রসব করেছে। তো সেই জন্য দুটোই ধরে নেওয়া হয় আর কি, যে বাচ্চা প্রসব করলো, ডিমও পারলো, ওভিভিপ্যারাস যেটাকে বলা হচ্ছে। আচ্ছা, কনফিউশনটা ওখান থেকেই তৈরি হয়েছে। আচ্ছা, আবার ফিরে আসবো আপনার কাছে, জনাব ইনামুল হক। সাপ আমাদের পরিবেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ? আমি এইটুকুন বলতে পারি, আমি তো পাখির লোক। পাখি যতখানি গুরুত্বপূর্ণ, সাপও ততখানি। যদিও অধিকাংশ মানুষ তা মনে করবে না, পাখিকে বেশি মূল্য দেওয়া হয়ে থাকে, কারণ পাখি সরাসরি মানুষকে ক্ষতি করে না, মানুষ ক্ষতিগ্রস্ত হয় না, সাপের থেকে কোনো কোনো ক্ষেত্রে হয়, কিন্তু উপকার তো সমান। প্রকৃতিতে প্রত্যেকের নির্দিষ্ট সেবা আছে। ধরুন একটা বাজ পাখি যে সেবা দেয় প্রকৃতিতে, যার ফলভোগ আমরা করি, একটা গোখরো সাপও তাই দেয়। শুধু এই যে গোখরো সাপকে ধরে খেয়ে ফেলে বাজ পাখি থাকলে কিন্তু সাপ নিয়ন্ত্রণ থাকতো। আমাদের অনেক শিকারী পাখি কমে গেছে দেশে বলে হয়তো কিছুটা সাপের সাহস বেড়েছে, নইলে সাপের বিশাল শত্রু হলো আমাদের এই শিকারী পাখি বাহিনী। তবে আমি একটা কথা যোগ দিব আমার নিজের অভিজ্ঞতা থেকে। এই যে এত ভয় আমাদের সাপ নিয়ে, তার পিছনে কিন্তু আমাদের অজ্ঞতাটাও রয়েছে। আমাদের বন্য প্রাণী সম্বন্ধে আমাদের জ্ঞান কমতে কমতে এমন জায়গায় এসছে যে আমাদেরকে যা খুশি তাই বলে ভয় দেখানো যায়। আমার মনে আছে, আমার শৈশবে আমাদের প্রতিবেশী ছিল এক হিন্দু ভদ্রলোক। উনি সাপ সম্বন্ধে অনেক কিছু জানতেন, উনি সাপুড়ে নন, কিন্তু আমার ছোট বোনটি তার কাছে যাওয়ার ফলে সাপ, আমাদের বাগান থেকে সাপ ধরে নিয়ে আসতে পারতো, এনে আমাদেরকে ভয় দেখাতো। সে বলতো এ তো সুতনলি সাপ, এর কোনো বিষ নেই। এই যে সে একজন প্রতিবেশীর কাছ থেকে শিখতে পারলো যে নির্বিষ এবং বিষধর সাপের মধ্যে তফাৎ আছে, চিনতে শিখলো, সেই সুযোগটা আর এখন আমাদের নেই। কিন্তু এই জ্ঞানটা তো আমরা বইয়ের মাধ্যমে দিতে পারি, সেখানে আমরা দিইনি, ফলে এই তফাৎটা হয়ে গেছে। আগের মানুষ তারা প্রবীণদের কাছ থেকে শিখতো প্রকৃতির সম্বন্ধে জ্ঞান, এখন সেই প্রবীণ নেই। কিন্তু আমাদের সেই প্রবীণের জায়গায় আমাদের পুঁথিগত বিদ্যা এনে দিতে হবে, সেটা আমরা দিতে পারিনি। আমাদের স্কুল কলেজে দেখেন প্রকৃতির সম্বন্ধে জ্ঞান এত নগণ্য, এত তুচ্ছ যে কিছু না শিখে আমরা বড় হই, ফলে আমাদেরকে যে কোনো একটা ফেসবুকের একটা দিয়ে ভয় দেখানো সম্ভব। অজ্ঞতা আমার মনে হয় এর পিছনে সবচেয়ে বেশি কাজ করছে বলে আমি বলবো। সুতরাং আমাদের এই ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
জ্ঞান বাড়াতে হবে, জ্ঞান আমাদের বাড়াতে হবে। জ্ঞানটা ছড়িয়ে দিতে হবে, প্রকৃতি সম্বন্ধে আমাদের জানতে হবে। আগে বলতো যে লোকে মানুষ জানে না যে ধান গাছে কাঠ হয়, তক্তা হয় কিনা, আসলেই জানে না। কিন্তু বাজ পাখি সাপ খায় কিনা, সাপ নিয়ন্ত্রণ করে কিনা, তাও তো জানে না। সেটা তো একেবারে ধান গাছের তক্তার মতোই অজ্ঞতা হলো। আবার ফিরে আসবো আপনার কাছে। ডক্টর মনিরুল খান, সাপ থেকে কিভাবে দূরে থাকা যায় এবং বিষধর সাপের দংশন হলে এর সঠিক চিকিৎসা কিভাবে করা যায়? আমি শুরুতে একটি মজার তথ্য দিই। সাপের দংশনে যত মানুষ মারা যায়, এর বেশিরভাগ মারা যায় ভয়ে হার্ট অ্যাটাক করে, বিষক্রিয়ায় মারা যায় না তারা। তো যার ফলে সাপে দংশন করলে তার আশপাশে যারা থাকবে এদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যে তাকে সাহস দেয়া, সে যাতে ভয় না পায়, এবং সেই সাথে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া। এটিই হচ্ছে করণীয়। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ওঝার কাছে নিয়ে যায় অথবা ওঝা ডেকে নিয়ে আসে। এটি আসলে কোনোই কাজে দেয় না, এবং এই সময় ক্ষেপণের ফলে যদি বিষধর সাপে কামড় দিয়ে থাকে তাহলে এই বিষটা রোগীকে কিন্তু অসুস্থ করে ফেলে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো আর সময়ও থাকে না। তারপরও বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মানুষ ওঝার চিকিৎসাই গ্রহণ করে থাকে এখনো পর্যন্ত। এর একটি কারণও আছে। নির্বিষ সাপ যখন কাউকে কামড় দেয় এবং ওঝাকে ডাকা হয়, ওঝার গান বাজনা মন্ত্রতন্ত্র শুনে সে একটু মনে সাহস পায়, সাহস পেয়ে সে সুস্থ হয়ে যায়। তো যার ফলে ওঝার তখন কেরামতি বেড়ে যায়, সবাই ভাবে যে ওঝাই বোধহয় রোগীকে সুস্থ করলো। কিন্তু বিষধর সাপে যদি কাউকে কামড়ে থাকে এবং বিষ যদি তার শরীরে প্রবেশ করে থাকে, তাহলে এই ওঝার চিকিৎসায় কোনোই কাজে আসবে না। তার একমাত্র চিকিৎসা হচ্ছে হাসপাতালে নিয়ে যথাযথভাবে অ্যান্টিভেনম দেয়া। সেই হাসপাতালে নেয়ার ক্ষেত্রে যত দ্রুত নেওয়া যায় তত ভালো। এবং রোগীকে শোয়ানো ঠিক হয় না, কারণ শোয়ানো হলে বিষটা মাথার দিকে বা শরীরের যে গুরুত্বপূর্ণ অঙ্গ সেগুলো তো একটু উপর দিকে থাকে, যার ফলে পেশেন্টকে শান্ত রাখতে হবে এবং বসিয়ে রাখতে হবে। হাসপাতালে নেয়ার পরে উঁচু বালিশে শোয়ানোটা ভালো, এবং তারপর রোগীর লক্ষণ বুঝে তখন ডাক্তার তাকে চিকিৎসা দেবে। এর মধ্যে আবার একটু সতর্কতার বিষয় আছে, যে সাপে কামড় দিয়েছে সেটি কি বিষধর ছিল নাকি নির্বিষ ছিল। গেলেই যে অ্যান্টিভেনম সাথে সাথে দিয়ে দেয়া হবে বা দিয়ে দেয়া লাগবে বিষয়টা এমন নয়। অনেকে আবার ভুল বোঝেন যে ডাক্তার অ্যান্টিভেনম দিচ্ছে না কেন। যদি নির্বিষ সাপে কামড় দিয়ে থাকে তখন যদি অ্যান্টিভেনম দেওয়া হয় সেটি কিন্তু রোগীকে অসুস্থ করে ফেলতে পারে। সাধারণত বিষধর সাপে কামড়ালে যেটি হয় যে তন্দ্রার মতো চলে আসে, তার যে সেন্স কমে যায়, অনেক ক্ষেত্রে মারি দিয়ে রক্তপাত হয়, প্রস্রাবের সাথে বা পায়ুপথে রক্তপাত হয়, সেই বৈশিষ্ট্যগুলো থাকে, শরীরের বিভিন্ন জায়গা ফুলে যায়, তার যে সংজ্ঞা সেই সংজ্ঞাটি আস্তে আস্তে চলে যেতে থাকে এবং ব্যথা তো থাকেই তার সাথে। তো ওই একজন অভিজ্ঞ ডাক্তার কিন্তু সেগুলো দেখে বুঝতে পারেন, এবং যদি সাপকে কেউ দেখে থাকে তাহলে কোন গোত্রের সাপ, সেটি ভাইপার গোত্রের নাকি কোবরা গোত্রের নাকি ক্রেইট গোত্রের, যেগুলো আমাদের কমন সাপ, সেই কোন গোত্রের সাপ সেটি বুঝে যদি অ্যান্টিভেনম দেওয়া হয় এটি হচ্ছে সর্বোত্তম চিকিৎসা। এবং তার সাথে সাথে তার যে ভাইটাল অর্গানগুলো যেগুলো আছে সেগুলোর ফাংশনিংটাও ডাক্তার সাধারণত মনিটরে রাখেন। সবশেষে বলবো যে আমরা যদি সতর্ক থাকি তাহলে কিন্তু এই সাপে কাটাকে আমরা অনেকাংশেই এড়াতে পারি। সেটি হচ্ছে যে সাপ সাধারণত সন্ধ্যারাতে বেশিরভাগ বের হয়, তো যার ফলে সন্ধ্যারাতে চলাফেরার ক্ষেত্রে বা রাতের অন্ধকারে চলাফেরার ক্ষেত্রে সাথে আলো রাখা। এবং কোনো কারণে এমন হতে পারে যে হয়তো দিন থাকতে থাকতেই ফিরে আসার কথা ছিল, কিন্তু কোনো কারণে দেরি হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল বা রাত হয়ে গেল, সাথে আলো নেই, সেক্ষেত্রে শব্দ করে হাঁটা। সাথে যদি লাঠি থাকে তাহলে লাঠি দিয়ে মাটিতে শব্দ করে হাঁটা, অথবা পায়ে যদি জুতা থাকে জুতা দিয়ে খুব শব্দ করে হাঁটা। শব্দ করে হাঁটলে যেটি হয় মাটিতে কম্পন সৃষ্টি হয়, তাতে পথে যদি কোনো সাপ থাকে এমনিতেই সরে যাবে। তো যার ফলে এই সতর্কতাগুলো যদি আমরা অবলম্বন করি তাহলে কিন্তু এই সাপে কাটার সম্ভাবনাটা কম। বর্ষাকালে সাপে কাটার খবরটা আমরা বেশি পেয়ে থাকি, কারণ বর্ষাকালে অনেক জায়গায় পানিতে ডুবে যায়, তখন কিন্তু সাপগুলো মানুষের বসতির কাছে চলে আসে, এমনকি ঘরেও অনেক সময় আশ্রয় নেয়। তো এই সময়টাতে মানুষ যদি একটু সতর্কতা থাকে তাহলে কিন্তু এই সাপে কাটা এড়ানো যায়। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে কার্বলিক অ্যাসিড রাখা হয় ঘরে যাতে সাপ না আসে, এটির কিন্তু কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।
তবে যদি ঘরের আশপাশে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সাপ আসার সম্ভাবনাটা কম থাকবে, কারণ ব্লিচিং পাউডারটা কিন্তু সব ধরনের প্রাণী অপছন্দ করে। ধন্যবাদ। ডক্টর ফিরোজ জামান, বাংলাদেশে সাপের অ্যান্টিভেনাম কি পর্যাপ্ত পরিমাণে আছে? আর এই যে সাপের বিষ নিয়ে দেশে কি গবেষণা হয়েছে কোনো, কিংবা হচ্ছে? অ্যান্টিভেনমের বিষয়ে যে কথাটা আমি বলতে চাই যে বাংলাদেশে এক সময়ে এটার অভাব ছিল, এখন সরকার যথেষ্ট সচেতন। তো আমি বলবো যে শুধু রাসেল ভাইপার যে এলাকাগুলোতে পাওয়া যায় সেখানে রাখলে হবে না, সারা দেশেই থাকা উচিত। সারা দেশে কিন্তু আছে, কিন্তু সেভাবে হয়তো যদি না থাকে, এই রাসেল ভাইপারের বিষয়টা নিয়েই আমরা হয়তো এই জ্ঞানটা নিয়েই হয়তো চিন্তা করতে পারি। বর্ষার সিজনেই ওদের টেরিটরিটা কমে যায়, যেহেতু কমে যায় এবং তারা শেয়ারিং করে মানুষের সাথে সেম হ্যাবিটেট শেয়ারিং করার ফলে দংশনের পরিমাণটা বেশি হয়। এবং সেই সময়গুলোতে যদি অ্যান্টিভেনম পর্যাপ্ত রাখা যায়, ডিস্ট্রিক্ট পর্যায়ে, থানা পর্যায়ে, হাসপাতাল, সরকারি হাসপাতালগুলোতে, মেডিকেল কলেজগুলোতে, এখন তো মেডিকেল কলেজ গ্রামে গঞ্জেও অনেক জায়গায় হয়ে গেছে, তো সেই জায়গাগুলোতে এখন আছে, এটা আমরা বুঝতে পারছি। অ্যান্টিভেনমটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সম্পদ, কিন্তু এটা আমাদের দেশে যেহেতু বিষধর সাপ আছে, এখানে কিন্তু যথেষ্ট স্কোপ আছে গবেষণা করার। যে সাপগুলো আমাদের দেশে পাওয়া যায়, 3 ধরনের সাপ, সমুদ্রে পাওয়া যায় একটা, সেটার নেচার, ভেনমের নেচার আলাদা। ডাঙ্গায় আবার 2 ধরনের পাওয়া যায়, গোখরা, কেউটে, এটার নেচার আলাদা, আবার ভাইপারের আলাদা। নেচার অনুযায়ী এগুলো যদি গবেষণা করতে পারি তাহলে কিন্তু অ্যান্টিভেনম তৈরি করার একটা ভালো স্কোপ আছে আমাদের দেশে। এবং আমি যতটুকু জানি যে চিটাগাং ইউনিভার্সিটি শুরু করেছে মাত্র, এই গবেষণাগুলো আরও প্রসার ঘটানো দরকার। সব মেডিকেল কলেজেই যদি করা যেত, বিশ্ববিদ্যালয় পর্যায়ে যদি করা যেত, তাহলে সরকার উদ্যোগ নিলে এদেশে গবেষণার মাধ্যমে ভালো একটা আউটপুট আসতে পারে। মেডিকেল কলেজে কিছু কিছু ডাক্তার নিজেদের উদ্যোগে এগুলো গবেষণা করছেন, চেষ্টা চালাচ্ছেন। এখনও বাণিজ্যিকভাবে সেভাবে অ্যান্টিভেনম তৈরিও হয়নি, গবেষণার ক্ষেত্রেও তৈরি হয়নি বলে আমি জানি। সাপ তো শুনতে পায় না, সুতরাং এই যে দংশনের ব্যাপারটা ঘটে সাধারণত কি কারণে ঘটে? দংশন আসলে হচ্ছে কি যে সাপ তো, সেও তো বাঁচার চেষ্টা করে, তারও তো ভয় আছে, প্রত্যেক প্রাণীরই ভয় আছে। সাপও কিন্তু তেমনটাই মনে করে। সাপও চায় না যে আমি অন্য প্রাণীর সম্মুখীন হই কখনো। তো দংশনটা কি মূলত যে ওর গায়ে পা দিলে কিংবা আঘাত করলে, ও ভীত হলে, সেই যখনই অবজেক্ট দেখে তখনই ওটাকে শত্রু মনে করে এবং সে রেডি হয়ে যায় ছবল দেওয়ার জন্য। যখন মনে করে যে না, তার বিপদ খুবই সম্মুখীন, তখন সে কিন্তু ছবল দেওয়ার চেষ্টা করে। তো মানুষ অনেক সময় না দেখার কারণে, না বোঝার কারণে অনেক সময় গায়ে পা দিয়ে দেয়, লেজের মধ্যে পা দিয়ে দেয়, মাথার মধ্যে পা দিয়ে দেয়। তখনই কিন্তু সে সিরিয়াস হয়ে যায় এবং সহজেই বুঝতে পারে এবং ছবল দিয়ে দেয়। তো অনেক সময় আমরা খেতে খামারে যখন মানুষজন, কৃষকরা কাজ করে, তখন তো কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে নিড়ানি দিচ্ছে, ঘাস তুলছে, ওই সময় হয়তো সাপের গায়ের মধ্যে তার টাচ লেগে গেল, সেই সময়ে হয়তো হতে পারে। গোখরা সাপ হয় কি, অনেক সময় ওরা ঘরের মধ্যে চলে আসে। ঘরের মধ্যে চলে আসে আসলে মানুষকে ছবল দেওয়ার জন্য না, ওরা খাবার খুঁজে বেড়ায়, ইঁদুর খায়, ইঁদুর পছন্দ করে। আবার ঘরের আশেপাশে যদি অনেক সময় মুরগি হাঁস পালে, গ্রামের দেশে বিশেষ করে আমরা দেখি, ওই মুরগি হাঁসের গন্ধ থেকেও কিন্তু ওরা ডিম খেতে আসে। আবার অনেক সময় হয় কি, ওরা ডাঙ্গা খুঁজে ব্রিডিং করার জন্য যখন প্লেস খুঁজে বেড়ায়, তখন মানুষের সাথে কোনো কারণে হয়তো ঘরে ঢুকে পড়ছে, গায়ে হয়তো হেলান পড়ছে অথবা চাপ পড়েছে গোখরা সাপের, তখনই সে ছবল দেয়। এই পরিপ্রেক্ষিতেই সাধারণত দেখা যায় যে ছবলগুলো হয় এবং মানুষের সাথে সাপের সংঘর্ষটা হয়। সুতরাং এ ব্যাপারে মানে সাবধান থাকাটা, যদি একটু সচেতন থাকি আমরা এবং সাবধান থাকি, তাহলে এই ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম। সেজন্যই উচিত যে মানুষকে দেখে শুনে চলা, দেখে শুনে পা ফেলবেন, এটা হলো সবচেয়ে সাবধানতা। এটাতে সাপের হাত থেকেও যেমন রক্ষা পাবেন, আপনি অন্য বিপদ থেকেও কিন্তু রক্ষা পাবেন। রাত্রেবেলা কারো যদি অভ্যাস থাকে মেঠো পথে চলা, গ্রামে গঞ্জে হাঁটা, আমি মনে করি যে আলো নিয়ে হাঁটা ভালো। এখন তো টর্চ লাইট সহজে পাওয়া যায়, অনেকের কাছে এখন মোবাইলেও থাকে, মোবাইলেও কিন্তু লাইট থাকে, তো সুতরাং মোবাইলের লাইট দিয়েও কিন্তু তারা চলাচল করতে পারে। সেজন্য আমি ফার্মারদের বিশেষ করে বলবো, বা গ্রামে গঞ্জে যারা থাকে, বর্ষাকালে যারা বিশেষ করে চলে, রাত্রেবেলা অবশ্যই লাইট দিয়ে দেখে চলাচল করা উচিত। ধন্যবাদ। জনাব ইনাম আল হক, সাপের সংখ্যা নিয়ন্ত্রণে আপনি বলেছেন যে
বাজ পাখির কথা, এই শিকারি পাখির ভূমিকা কেমন এই সাপ নিয়ন্ত্রণে? শুধু শিকারি পাখিই নয়, বহু পাখি সাপ খায়। আচ্ছা, সাপ একটা অত্যন্ত অসহায় নিরীহ প্রাণী, তাই তো এর বিষ আছে আত্মরক্ষার জন্যে। আপনি ভুলে যাবেন না যে গোখরো হোক কি রাসেল ভাইপার হোক, তার ছানা তো ছোট্ট, ওটা একটা দোয়েল পাখিও খেতে পারে। দোয়েল পাখি অনেক সাপ খায়, লোকে জানে না। মাছরাঙা কত সাপ ধরে প্রতিদিন, আমার বহু ছবি আছে যে আমাদের ধলাগলা মাছরাঙা সাপ খাচ্ছে। আমাদের দেশে এখনো শত প্রজাতির পাখি আছে, বাজ ছেড়েই দিলাম। সাপ খাবার বিশেষ পাখি আছে, তার নামই নাগিগল। সাপ খায় বলেই তার নামই হয়েছে নাগিগল। সেগুলো ছাড়াও আর যত অনেক প্রজাতির বাজ আছে যারা সাপ ধরে, বহু অন্যান্য পাখি সাপের ছানা খেয়ে ফেলে। আমাদের এই ধলাগলা মাছরাঙা মাঠে মাঠে দেখবেন মাছের জন্য ঘুরছে না, মাঠে ঘুরছে সে যে অন্য পোকামাকড়, সরীসৃপ, সাপ সব সে ধরে ফেলে। যথেষ্ট সাপ সে নিয়ন্ত্রণ করে। তো আমার মনে হয় যদি সাপ নিয়ে ভয় পান তাহলে বরং পাখি যেন না কমে সেটা দেখবেন। পাখি তো অবশ্যই কমা উচিত না, নানা কারণে, শুধু সাপ না, মানে আমাদের পরিবেশ প্রকৃতিকে ভালো রাখা, বহুভাবে সাপ পাখির অবদান আছে। জানলাম যে পাখি তো অবশ্যই সাপ দমন করে, কিন্তু অন্য আরও প্রাণীগুলো আছে যেগুলো, যেমন সাপও কিন্তু অন্য সাপকেও খায়, সেটাও একটা বিষয়। আবার গুই সাপটাও কিন্তু সাপ খায়। তো সুতরাং গুই সাপও কিন্তু মারা যাবে না, পাখি যেমন মারা যাবে না, অন্য প্রাণীগুলোও কিন্তু সাপ খেয়ে সাপের দমন করে। এবং সাপ কিন্তু নিজেও উপকারী, শুধু খালি ভেনমের জন্য না। সাপ কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড় খায়, সাপ কিন্তু প্রচুর পরিমাণে ইঁদুর খায়, এবং ইঁদুর হলো আমাদের ফসলের এক বড় শত্রু। তো সাপ যে কী পরিমাণে আমাদের ফসল রক্ষা করে সারা বাংলাদেশে, এটা যদি এস্টিমেট করা যেত তাহলে মানুষ সত্যিই অবাক হতো, এবং মানুষ হয়তো কোনোদিন আর সাপ মারত না। আমাদের ফসল যদি কমে যায় সাপের কারণে, যে সাপ নাই, হ্যাঁ, তো ফসল আর রিয়েলি কমতে অনেক কমে যাবে, ইঁদুর খেয়ে ফেলবে, আসলেই ইঁদুর খেয়ে ফেলবে। কারণ ইঁদুরের প্রজনন এত বেশি ফাস্টার যে প্রচুর পরিমাণে ওদের হয়ে যায়। এবং আমরা সব সময় জানি যে ইঁদুর যাহা খায় তার 10 গুণ নষ্ট করে, তার নিজের অজান্তেই সে নষ্ট করে ফেলে। এই জন্য আমি বলবো যে বিশেষ করে আমাদের যারা চাষি আছেন, পল্লী অঞ্চলে থাকেন, চাষাবাদ করেন, গার্ডেনে কাজ করেন, তারা অবশ্যই খেয়াল রাখবেন সাপ দেখলেই মারবেন না। আর বিষধর সাপ হলেই যে মারতে হবে, বিষধর সাপটাও কিন্তু ইঁদুর খায় প্রচুর। হ্যাঁ, গোখরা সাপ তো ইঁদুর খুবই পছন্দ করে। দাঁড়ার সাপ কিন্তু অবিষধর সাপ, অথচ মানুষ এটা দেখলেই মেরে ফেলে। কেন মেরে ফেলে আমি বুঝি না, অথচ এটা কৃষকের বন্ধু। কেন কৃষকের বন্ধু? দাঁড়ার সাপ চেষ্টা করে প্রতিদিন একটা করে ইঁদুর খাওয়া। তো সুতরাং একটা দাঁড়ার সাপ যে টেরিটরি, যে এলাকাটাতে থাকে, সেই এলাকায় কিন্তু ইঁদুর থাকবে না। তো কত বড় সে উপকারী প্রাণী। তো এই জিনিসগুলো আমাদের কৃষক ভাইদের বুঝতে হবে, এবং প্রকৃতিকে ধ্বংস করা যাবে না। প্রকৃতির যে প্রাণীগুলো আছে, সেই প্রাণীগুলো প্রকৃতিতে বিচরণ করছে, কোনোটাই কিন্তু মারা ধরা নষ্ট করা যাবে না। আপনাদের স্বার্থেই ওদেরকে রাখতে হবে। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনাদের কাছ থেকে। দর্শক মণ্ডলী, সাপ পরিবেশ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কিন্তু নির্বিচারে সাপ হত্যার কারণে বিষধর সাপের সাথে সাথে অনেক অবিষধর সাপও মারা পড়ছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সামগ্রিক পরিবেশ ব্যবস্থা। তাই সাপ নিয়ে অহেতুক ভীতি সৃষ্টি না করে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমরা একটু সচেতন হলেই বিষধর সাপের সংস্পর্শ থেকে দূরে থাকতে পারি। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।